অধিদপ্তরের সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার 14 আগস্ট সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ভারী বর্ষণ ও উজানে থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত হওয়া ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবকটি নদ নদীর। এদিকে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে জেলার রাজারহাট উপজেলার কয়েকটি চরাঞ্চল ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমন আবাদসহ বিভিন্ন সবজির ক্ষেত। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা আতঙ্কে দিন পার করেছেন এসব এলাকায় বসবাসরত মানুষজন। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর খিতাবখা গ্রামের কৃষক আতিয়ার জানান, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইতিমধ্যে চর খিতাবখা গ্রামের 30-40টি বাড়িতে পানি প্রবেশ করেছে। প্লাবিত বাড়ির সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় বন্যা আতঙ্কে দিন পার করেছেন তারা। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 5 নং ওয়ার্ড সদস্য মিনহাজুল ইসলাম বলেন, আমার ওয়ার্ডের মাঝে চর, নামাভর্ত, আমবাইকা সহ কয়েকটি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে তিস্তার পানি ঢুকছে। এছাড়া ওয়ার্ডের বাঁধের রাস্তা সংলগ্ন বেশ কিছু বাড়িতে পানি প্রবেশ করেছে। সোমবার 14 আগস্ট সকালে পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে 69 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে 58 সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সদর পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপদসীমার 64 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, জেলায় টানা বৃষ্টিপাতের ফলে 335 হেক্টর জমির আমন ও 50 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, পানি নেমে গেলে সব ঠিক হয়ে যাবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও দুধকুমার নদের পানিও। আশা করা হচ্ছে 2-3 দিনের মধ্যে নদ নদীর পানি কমতে শুরু করবে। তবে এই মুহূর্তে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা নেই। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে 44 জন হজযাত্রীর টাকা আত্মসাৎ করার মূল হোতা ওহিদুল আলম ভূঁইয়াকে 50 গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার 14 আগস্ট সকালে র্যাব 2 এর সিনিয়র এসপি ও সিনিয়র সহকারী পরিচালক মিডিয়ায় শিহাব করিম এ তথ্য জানান। তিনি বলেন, 2023 সালে হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক ওহিদুল আলম ভূঁইয়া, তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মুহাম্মদ শফিকুল ইসলাম 44 জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। হজে না পাঠিয়ে প্রায় 3 কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তিনি। হজের টাকা আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীরা সিলেট সহ দেশের বিভিন্ন থানায় 5-এর অধিক মামলা দায়ের করেন। পরবর্তীতে চাঞ্চল্যকর এ ঘটনার ছায়া তদন্ত এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব। এরপর গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর একটি দল র্যাব 9 এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ওহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আসামি ওহিদুল আলম ভূঁইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। ওহিদুল আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর কদমতলীর জুরাইনে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার 14 আগস্ট রাত 2টার দিকে মাদবর বাজার সলিমুল্লাহ রোডের মান্নান মাস্টারের বাড়ির 4র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আলতাফ সিকদার 70, তার স্ত্রী গৃহিণী মর্জিনা বেগম 55, মেয়ে মুক্তা খাতুন 30, মেয়ের জামাই আতাহার 35 এবং নাতনি আফসানা 5। আলতাফ সিকদারের আত্মীয় মো. মাহবুবুর রহমান বলেন, আমরা রাতে খবর পেয়ে আলতাফ সিকদারের বাসায় যাই।
সেখান থেকে প্রতিবেশীদের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরও বলেন, ওই বাসায় গ্যাসের সংযোগ আছে, কিন্তু সকালের দিকে লাইনে গ্যাস থাকে না, যার জন্য মধ্যরাতেই রান্নার কাজ সেরে ফেলতে হয়। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, কদমতলী থেকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারী শিশুসহ ৫ জন এখানে এসেছেন। তাদেরকে বার্ন ইউনিটের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, আতাহার হোসেনের শরীরের ৫০%, মুক্তা খাতুনের ৪৫%, শিশু আফসানার ২৫% দগ্ধ হয়েছে। এই ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে, বাকি ২ জন সামান্য দগ্ধ হয়েছেন। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী সোমবার ১৪ আগস্ট ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর। এদিন সকাল ৮টার দিকে ১৩৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ১৬২ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা। ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ১৫২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া একই সময়ে একিউআই স্কোর ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা। ১৩০ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ১২৮ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ১১৬ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১১০ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মালয়েশিয়ার কোচিন। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কিনা তা জানায়। তথ্যমতে একিউআই স্কোর ০ থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে খুব অস্বাস্থ্যকর এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর। ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি। আগামী বৃহস্পতিবার ১৭ আগস্ট দেশের ৮ শিক্ষা বোর্ডে শুরু হবে এইচএসসি ও সম্মানের পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আজ থেকে ১.৫ মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী সোমবার ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে। গত ৮ আগস্ট এইচএসসি ও সম্মানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এদিকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউসি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে। চলতি বছর দেশের ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩,৫৯,৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গত বছর ২০২২ সাল পরীক্ষার্থী ছিল ১২,০৩,৪০৭ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১,৫৫,৯৩৫ জন। অন্যদিকে বন্যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম,
এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে। যে ৪ বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে সেসব পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সময়সূচিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। লিভারজনিত রোগে শরীরে পানি বেড়ে যাওয়ায় নানা জটিলতা দেখা দিচ্ছে তার। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা অবনতি হয়েছে। এ কারণে বেগম জিয়াকে আরও ক্লোজ মনিটরিংয়ে রেখে চিকিৎসা দেওয়ার জন্য রোববার ১৩ আগস্ট এই সিদ্ধান্ত নেয় বোর্ড। বিষয়টি ইতোমধ্যে বেগম জিয়াকে জানানো হয়েছে। রাজি হলে আজ সোমবার ১৪ আগস্ট তাকে সিসিইউতে স্থানান্তর করা হতে পারে। সেক্ষেত্রে তিনি সিসিইউতে বেড নং ৪২১৯ তে ভর্তি হবেন। হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। হাসপাতালের অন্য একটি সূত্রের দাবি, বর্তমানে খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। এমন প্রেক্ষাপটে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তিনি সিসিইউতে যেতে রাজি হয়েছেন বলে দাবি ওই সূত্রের। মেডিকেল বোর্ডের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তার স্বাস্থ্যের ইতোমধ্যে কয়েকটি পরীক্ষা করা হয়েছে, তবে ফলাফল সন্তোষজনক আসেনি। এমন প্রেক্ষাপটে মেডিকেল বোর্ড ফের বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে বলে জানা যায়। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য এর আগে বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে তার জন্য মাল্টিডিসিপ্লিনারি হায়ার সেন্টার দরকার। তার সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োজনে এই ধরনের সেন্টার বাংলাদেশ সহ পার্শ্ববর্তী অনেক দেশেই নেই। এই সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যে এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক।